সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ৪ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে নির্দেশনায় দেওয়া হয়েছে। এর আগে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সিএনজি স্টেশন মালিকদের আপত্তির মুখে এতে কিছুটা পরিবর্তন আসে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে গেল জুলাই মাসে এক সভায় বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম, এই মুহূর্তে সিএনজি স্টেশনগুলোতে গাড়ির চাপ কেমন দেখছেন এবং ৪ ঘন্টা যে বন্ধ থাকবে এটা কিভাবে নিশ্চিত করা হবে? কেউ কি তদারকি করবে বিষয়টি? জি দেখুন, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার যে মূলত সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু আজকেই কিছুক্ষণ পর অর্থাৎ ৬টা থেকে কিন্তু কার্যকর হতে যাচ্ছে। ৬টা থেকে কিন্তু যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে রাখা হবে এবং সেই অনুযায়ী আমি এখন যে স্থানটিতে আছি সেটি হচ্ছে তেজগাঁয়ের যে শিল্প এলাকা, সেই এলাকাটিতে আছি। এই এলাকাতে কিন্তু রাজধানীর অন্যতম একটি ব্যস্ত এলাকা। এখন কিন্তু আমরা যেটি ধারণা করছিলাম যে ৬টা থেকে যেহেতু সিএনজি স্টেশন, ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে গাড়ির এক ধরনের চাপ লক্ষ্য করা যাবে, কিন্তু পরিস্থিতি কিন্তু অন্যরকম, পুরোপুরি ভিন্ন অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে সেই রকম কিন্তু কোনো লাইনে দাঁড়িয়ে বা সময় কালক্ষেপণ করে কিন্তু কারোরই গ্যাস নেওয়া লাগছে না। সবাই একদম নির্বিঘ্নেই কিন্তু গ্যাস নিতে পারছেন, অর্থাৎ কোনো প্রকারই সময় কিন্তু তাদের নষ্ট হচ্ছে না। এছাড়াও সরকার থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মূলত আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে আসলে শিল্প কলকারখানাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গ্যাস সংকটের অভাবে কিন্তু অনেক কলকারখানাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল এবং সরকারও কিন্তু যে মূলত এলএনজি আমদানি করে আন্তর্জাতিক মার্কেট থেকে, অর্থাৎ খোলা বাজার থেকে যে এলএনজি আমদানি করে, সেখানেও কিন্তু এলএনজির দাম বেড়ে যাওয়ায় কিন্তু সরকার আপাতত এলএনজি আমদানি করছে না। কারণ সেক্ষেত্রে সরকার যে ব্যয় করতে হবে সেটি কিন্তু অনেকটাই কিন্তু বেশি। সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কিন্তু সরকার গ্যাস রেশনিংয়ের যে সিদ্ধান্ত সেটি কিন্তু নিয়েছেন। আর যেটি বলছিলেন যে মূলত এখানে ৬টা থেকেই আমরা ফিলিং স্টেশন যারা মালিক এবং যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তারা কিন্তু নির্দিষ্ট সরকারের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মেনেই কিন্তু ৬টা থেকে ফিলিং স্টেশন বন্ধ রাখবেন। যদিও তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে যাতে এই সিদ্ধান্ত বেশি দিন না থাকে এবং যত দ্রুত সম্ভব আগের স্বাভাবিক অবস্থাতেই যাতে ফিরিয়ে নেওয়া যায়, যাতে তাদের যে আর্থিক ক্ষতি হবে সেই বিষয়টা যাতে তারা কাটিয়ে উঠতে পারেন। শামীম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাজার নিয়ন্ত্রণে আজ থেকে সারা দেশে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। একজন গ্রাহক কিনতে পারবেন সর্বোচ্চ ২ কেজি। গত ২ বছর পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় এবার আগে ভাগেই বিক্রি শুরু হয়েছে বলে দাবি টিসিবির। মৌসুম শেষ হয়ে যাওয়ায় প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে দেশে পেঁয়াজের কিছুটা সংকট দেখা দেয়, ফলে বাজারে বাড়তে থাকে দাম। গত বছর ভারত থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মাত্র ২ দিনে ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছিল ৫০%। ৬৫ থেকে ৭০ টাকায় ওঠে দেশি পেঁয়াজের দামও। তার আগের বছর দেশে পেঁয়াজের কেজি ৩০০ টাকা পর্যন্ত উঠেছিল। এবার খারাপ পরিস্থিতি এড়াতে নিয়মিত পণ্যের সাথে পেঁয়াজ বিক্রি শুরু করল সরকারি বিপণন সংস্থা টিসিবি। বর্তমানে রাজধানী খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়, আমদানির পেঁয়াজ ৪০ টাকা। অন্যদিকে টিসিবির খোলা ট্রাকে পেঁয়াজ মিলছে ৩০ টাকায়। পাশাপাশি কেনা যাচ্ছে ১০০ টাকা লিটারে সয়াবিন তেল। স্বল্প মানুষ তো এখন নিঃস্ব থেকে নিঃস্বর দিকে চলে যেতেছে। এখন তো মানুষ এখন কিভাবে কি করব, সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবো, এটা বলা খুব কঠিন ও জটিল। বাজার থেকে এখানে একটু দাম কম হওয়ার কারণে
মানুষের চাপটা একটু বেশি। তো আমরা একটু মাঝে মাঝে হিমশিমও খাচ্ছি বিভিন্ন এলাকায়। প্রতি ট্রাকে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩০০ থেকে ৬০০ কেজি ভারতীয় পেঁয়াজ। টিসিবি বলছে পেঁয়াজ বিক্রির এই কার্যক্রম চলবে বছর জুড়েই। চলতি মাসের 4 তারিখ থেকে আমাদের পণ্য বিক্রি শুরু হলো। পেঁয়াজটা 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। যেহেতু এটা বাইরের থেকে আমদানিকৃত, এই পণ্যটা কাঁচামাল প্রতিদিন কন্টিনিউ থাকবে না, হয়তো 2 দিন মাঝখানে কোনো দিন গ্যাপ থাকতে পারে, আবার চলবে। এরকমভাবে পর্যায়ক্রমে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অব্যাহত থাকবে। সারা দেশে প্রায় 400 ভ্রাম্যমাণ ট্রাকে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহকদের পণ্য সরবরাহ ফের চালুর কথা থাকলেও এখনও শুরু করেনি ইভ্যালি। এর আগে ইভ্যালি তাদের ফেসবুক পেজে অফিস বন্ধের ঘোষণা করে। এদিকে সরজমিনে গিয়ে দেখা গেছে ইভ্যালির ওয়্যারহাউসগুলো বন্ধ রয়েছে। তবে ফেসবুকে এখনও সরব ইভ্যালি, বন্ধ হয়নি পণ্যের বিজ্ঞাপন প্রচার। তবে তাদের পণ্য সরবরাহ করার কথা থাকলেও এখনও কোনো পণ্য সরবরাহ করতে পারছে না বলে অভিযোগ করছে গ্রাহকরা। এদিকে শনিবার ইভ্যালির ফেসবুক পেজে অফিস বন্ধের ঘোষণা দিয়ে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মীরা এখন বাসা থেকে অফিসের কাজ করবেন। হোম অফিসের মধ্যেও ইভ্যালির সব কার্যক্রম স্বাভাবিক সময়ের মতো চলবে বলে গ্রাহকদের আশ্বস্ত করা হয়। ইভ্যালির ফেসবুক পেজে দেয়া ওই পোস্টে আরও বলা হয়, 18 সেপ্টেম্বর 2021 থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইভ্যালির কর্মীরা নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে ই কমার্সের ব্যাপারে জনগণকে সচেতন করতে আইনজীবীদের আহ্বান জানিয়েছেন হাইকোর্ট। জনগণের লোভ কমাতে সচেতনতা তৈরি করা দরকার বলেও মন্তব্য হাইকোর্টের। এদিকে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন ই কমার্সের নীতিমালা তৈরি করার তাগিদ দিয়ে বলেন, বিনিয়োগ করার আগেই জনগণকে উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে। আমাদের দেশে ই কমার্সের কোনো এখন পর্যন্ত আমার জানার মতে কোনো আইন এখনও এইভাবে হয়নি। সেটাকে আইনের রূপান্তর করতে হবে, আইনে বাধ্যবাধকতা করতে হবে। এবং আমি মনে করি যে যারা এই ধরনের ব্যবসা করে তাদের থেকে একটা সিকিউরিটি বাংলাদেশ ব্যাংক নিয়ে তাদের লাইসেন্স দিবে। সেই ক্ষেত্রে তখন যদি তারা কোনো ধরনের প্রতারণার শিকার হয় কোনো ব্যক্তি, ওই তাদের সিকিউরিটির টাকা থেকে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। ইভ্যালি থেকে আপাতত টাকা ফেরত পাওয়ার কোনো সুযোগ দেখছেন না আইনজীবীরা। বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছে ভোক্তা অধিকারে মামলা করার পরামর্শ। এদিকে প্রতিষ্ঠানটির দেনা 1000 কোটি টাকায় কিভাবে দাঁড়ালো তা খতিয়ে দেখছে পুলিশ। গুলশান থানার প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় রিমান্ডে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে এতে কার কতটুকু দায় খতিয়ে দেখা হচ্ছে। ইভ্যালির দেনা কিভাবে 1000 কোটি টাকায় দাঁড়ালো তাও দেখবে পুলিশ। অ্যাকাউন্টে কত টাকা আছে, কোথায় কি টাকা আছে, কিভাবে টাকাটা তাদের কাছে এসেছে, এগুলো বিষয় নিয়ে তদন্ত চলছে। অভিযোগ তো আসলে যে কেউ অভিযোগ করলে আমরা অভিযোগ নিচ্ছি। এদিকে রাসেল শামীমাকে গ্রেপ্তারের পর থেকে আলোচনায় গ্রাহকদের টাকা ফেরতের বিষয়টি। তবে টাকা ফেরতের কোনো সুযোগ দেখছেন না আইনজীবীরা, বলছেন শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে যেতে। গ্রাহকদের টাকা ফেরত পাওয়াটা ইজ ভার্চুয়ালি ইম্পসিবল। কেন আমি এখানে বলি, এখানে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা যেটা দেখেছি যে তাদের দেনা হলো 1000 কোটি টাকা আর তাদের ব্যাংকে আছে মাত্র 30 লক্ষ টাকা। এই বাদবাকি টাকা এখন কোথায় গেল? তবে ইভ্যালির প্রতারণায় নিজেদের কোনো দায় দেখছে না ইক্যাব, উল্টো গ্রাহকদেরই সচেতন হতে বলছে তারা। কিভাবে ই কমার্স কোম্পানিগুলো পরিচালিত হবে সেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অলরেডি এটা পাবলিক, সেটার আওতায় ব্যবসা পরিচালিত হবে। সেই ক্ষেত্রে যদি কোনো ব্যর্থতা ঘটে এটা সরকার দেখবে, সরকারের বিভিন্ন সংস্থা দেখবে। অ্যাসোসিয়েশনের তো কোনো এই টাইপের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই এগুলো দেখার জন্য। বাণিজ্য মন্ত্রণালয় বলছে টাকা ফেরাতে মামলা করতে হবে ভোক্তা অধিকারে। এ নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে গুলশানের পর রাসেল শামীমার বিরুদ্ধে ধানমন্ডি থানায় 35 লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছেন এক সরবরাহকারী। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছোট্ট একটি দ্বীপ মাতারবাড়ি। 5 বছর আগেও যেখানে অধিবাসীদের একমাত্র পেশা ছিল মাছ ধরা, সেই দ্বীপের চেহারাই এখন বদলে গেছে একটি উন্নয়ন প্রকল্পে। এগিয়ে চলছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2024 সালের জানুয়ারিতে উৎপাদনে যাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মতে এটি বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বড় ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতে।
কক্সবাজার বিমানবন্দর থেকে ৩১ কিলোমিটার দূরে মহেশখালী উপজেলার মাতারবাড়ি বঙ্গোপসাগরের জলরাশি ভেদ করে দাঁড়িয়েছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মাণকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অবকাঠামো। 2021 সালে জুলাই পর্যন্ত ১৬০৪ একর জায়গা অধিগ্রহণ করা প্রকল্পের প্রায় ৫.৫ কাজ শেষ। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা আমদানির জন্য ১৪.৩ কিলোমিটার দৈর্ঘ্য, ২৫০ মিটার প্রস্থ এবং ১৮.৫ মিটার গভীরতার চ্যানেল খননের কাজও শেষ পর্যায়ে। 2024 সালের জানুয়ারি মাসে আমরা প্রথম ইউনিট যেটা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো, আর আমাদের সেকেন্ড ইউনিট পরবর্তী 600 মেগাওয়াট সেটা আমরা 2024 সালের জুলাই মাসে আমরা আশা করছি আমরা বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবো। জাপানের সহায়তায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি CPG/CBL এর মাতারবাড়ি প্রকল্পে একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি সমুদ্র বন্দর নির্মাণে সরকারের ব্যয় হবে ৩৫,০০০ কোটি টাকা। নির্মাণ ব্যয় বাড়লেও উৎপাদনে এলে জিডিপি এবং অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওইখানকার যে ভূমির অবস্থা, সেই ভূমির অবস্থা যদি ঠিক রাখতে হয়, এবং এটা কিন্তু আর্থকোয়েক ফল্টের উপর দিয়ে গেছে, এই কারণে কিন্তু আমাদের মাতারবাড়ি প্রজেক্ট কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি প্রজেক্ট। আমরা কি রিজনেবল ওয়েতে খরচ করছি কিনা, সুতরাং সেই রিজনেবল কিন্তু আমাদের কাছে বড় বিষয়, সেইটাই আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি। মাতারবাড়ি প্রকল্পকে কেন্দ্র করে হাতে নেওয়া হয়েছে ৩৭টি প্রকল্প। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এলাকাটি একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বড় ধরনের হাব তৈরির কর্মযজ্ঞ চলছে মহেশখালীর মাতারবাড়িতে। ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি নির্মাণ করা হবে LPG/LNG টার্মিনাল। বিশ্লেষকরা বলছেন, এতে করে যেমন একদিকে মিটবে অভ্যন্তরীণ চাহিদা, তেমনি বাড়বে অর্থনৈতিক প্রসারতা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহেশখালী, মাতারবাড়ি, কক্সবাজার। খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় খাদ্য ও পুষ্টি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে রাজধানীর তথ্য ভবনে UN ফুড সিস্টেম সামিটের প্রস্তুতিতে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সমৃদ্ধ দেশ করতে খাদ্য ব্যবস্থাপনাকে আরও বাস্তবমুখী করতে হবে। শুধু উৎপাদন বৃদ্ধি নয়, নিরাপদ শস্য উৎপাদনে কাজ করতে হবে। সামগ্রিক বিপণন ব্যবস্থা আধুনিক করার তাগিদ দেন তিনি। মন্ত্রী বলেন, এতে কৃষক ন্যায্য মূল্য পাবে, পাশাপাশি ভোক্তারাও সুফল পাবে। জলবায়ুর পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন ঝুঁকিতে পড়ছে সারা বিশ্বে। এসব বিবেচনা করে গবেষণা উন্নত করার পরামর্শ দেন খাদ্যমন্ত্রী। এখন থেকে শেয়ার বাজারে নতুন আসা IPO-তে সাধারণ বিনিয়োগকারীরা 10,000 টাকার বেশি শেয়ারের জন্য আবেদন করতে পারবেন না। চাঁদা গ্রহণের জন্য অপেক্ষায় থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির IPO-র মধ্য দিয়ে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। বর্তমানে একজন সাধারণ বিনিয়োগকারী IPO-তে সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকার সমপরিমাণ শেয়ারের জন্য আবেদন করতে পারেন। ফলে আবেদনকারীদের মধ্যে IPO শেয়ার প্রাপ্তিতে কম বেশি হয়। শেয়ার প্রাপ্তির এ ব্যবধান কমিয়ে আনতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য IPO-তে আবেদন 10,000 টাকার নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ফলে আবেদনকারী সব বিনিয়োগকারী IPO-তে সমান সংখ্যক শেয়ার পাবেন। ঘোষণার 15 দিনেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেনি করোনা পরীক্ষার ল্যাব। শুরু হয়নি কোনো কার্যক্রম। দুবাই থেকে চূড়ান্ত ল্যাবের নাম আসার পর শুরু হবে কাজ, বলছে সিভিল এভিয়েশন। এদিকে ভিসা বাতিলের আশঙ্কায় হাজারো প্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং ভবনের ছাদ। এখানে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের করোনা পরীক্ষার ল্যাব বসানোর কথা, কিন্তু জায়গাটি এখনও ব্যবহার হচ্ছে কার পার্কিং হিসেবে। আমিরাত প্রবাসী ওয়েস করণী ও সাগর মিয়ার ভিসার মেয়াদ আছে মাত্র 7 দিন, তবুও যেতে পারছেন না কর্মস্থলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ল্যাব বসানোর কাজ দেখতে এসেছেন বিমানবন্দরে। তাদের মতো সারা দেশ থেকেই অনেক প্রবাসী বিমানবন্দরে এসেছেন। 11 মাস দেশে আছি, আমার কোনো ইনকাম নাই, আমি ঘুরতেছি যাওয়ার জন্য। কি বলবো, বলার মতো ভাষা নাই আমার। 15 বছর হয়ে গেছে ওই দেশে, আমাদের সার্ভিসও মারি যাবে। এখন আমি ব্রাহ্মণবাড়ি থেকে এত দূর থেকে এই জায়গায় আসছি। আমরা আসছি ঢাকা, আজকে দেখে আছি যে এয়ারপোর্টে কি টিচার ল্যাব কি কোন জায়গায় বসানো হবে, এই কারণে আমরা দেখতে আসছি। এই জায়গায় আসি দেখি কিছুই না, গাড়ি পার্কিং, শুধু গাড়ি আর গাড়ি। কি করতে পারে, আমার আছে মাত্র কিছুদিন ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। তো আমি 15 বছর সার্ভিস হয়ে গেছে এখন বর্তমান, তো সার্ভিসের পয়সাও পাবো না। ল্যাব বসানোর কাজ পেয়েছে 7 প্রতিষ্ঠান, এর মধ্যে সরে দাঁড়িয়েছে একটি।
6 প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা পাঠানো হয়েছে দুবাইয়ে, সেখান থেকে চূড়ান্ত হবে ল্যাব। পুরা স্টাবলিশমেন্টটা করতে 3 থেকে 5 দিন মতো লেগে যাবে, বাট আমরা যদি এই ইয়াটা পেয়ে যাই, অনুমোদনটা পেয়ে যাই, তাহলে চেষ্টা থাকবে যে দ্রুত স্ট্রাকচার একদিকে দাঁড়াবে, ল্যাবরেটরি সেটটা আগে করে যত তাড়াতাড়ি করে আমরা কার্যক্রমটা শুরু করে দিতে পারি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এই সপ্তাহেই বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু করবে বেসরকারি ল্যাব DMFR। মোবাইল ভ্যানে RT-PCR পদ্ধতিতে আমিরাত প্রবাসীদের করোনা পরীক্ষা করবে তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সূচক ও লেনদেন কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের শুরুতে ঢাকা শেয়ার বাজারে প্রধান সূচক কমেছে 36.50 পয়েন্ট। এ সময় দর হারিয়েছে লেনদেনে অংশ নিয়ে 88 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে প্রায় 158 পয়েন্টের বেশি। রোববার লেনদেন শুরুর পর থেকেই নেতিবাচক অবস্থা ডিএসইতে। দিন শেষে প্রধান সূচক DAX 36.50 পয়েন্ট কমে অবস্থান করছে 7191 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 2033 কোটি 77 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 137 কোটি 54 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয় 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 106টি কোম্পানির, কমেছে 244টির এবং দর অপরিবর্তিত আছে 26টি প্রতিষ্ঠানের। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে বিডি অটো কার্স, দ্বিতীয় আজিজ পাইপস অ্যান্ড প্যাকেজিং এবং তৃতীয় অবস্থানে আমরা টেকনোলজি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 158.53 পয়েন্ট, অবস্থান করছে 2098 পয়েন্টে। লেনদেন হয়েছে 66 কোটি 58 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।